আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমার বন্ধুরা তোমরাও সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আপুনিজ এডুকেশন থেকে দিলাফুল জামিন তোমাদের সামনে আবার হাজির হলাম। এর আগে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা করেছিলাম। সেখানে আমাদের একটা চ্যাপ্টার মোটামুটি শেষ, শুধু প্রশ্ন উত্তরগুলো বাকি ছিল। সেই প্রশ্ন উত্তরগুলো আমরা করব। তো আমি আশা রাখি আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের মা বাবা তো লাইক কমেন্ট দিবেনই। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছেও আমার অনুরোধ থাকলো, তোমরা মা বাবার মোবাইল নিয়ে অবশ্যই আমাকে একটা করে লাইক দিবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার পড়াগুলো তোমাদের ভালো লাগতেছে, তোমরা মনোযোগ দিয়ে শুনতেছ। আমি অত্যন্ত খুশি হব, আমার কষ্ট কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখন সময় নষ্ট না করে সরাসরি ক্লাসে চলে যাই। আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? আমরা পড়েছিলাম প্রথম চ্যাপ্টার রূপময় বাংলাদেশ। এখানে আরেকটা জিনিস আমি বলি, যেহেতু এই বছরের নতুন বই বের হয় নাই, সুতরাং আমাদের নতুন বই বের করলে এগুলানের সাথে হয়তো বা মিল নাও থাকতে পারে, কিন্তু আমরা যদি পড়ি তাহলে সেটা অবশ্যই আমাদের কাজে লাগবে। অথবা বইতে, নতুন বইতে চেঞ্জ আসলেও দেখা যায় যে একটা দুটো চ্যাপ্টারই বাদ পড়ে। আর আমরা যদি পড়ি, একটা চ্যাপ্টার পড়লে এখানে আমাদের কোনো লস নেই। আমরা যা যা শিখব সেগুলো আমাদের পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে। সুতরাং আমরা পড়তে থাকি। নতুন বই বের করলে যদি সেরকম চেঞ্জ আসে আমরা আবার নতুন করে করবো ইনশাল্লাহ। তো আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল বন্ধুরা, মনে আছে? প্রথম চ্যাপ্টারের নাম ছিল রূপময় বাংলাদেশ। এখান থেকে আমরা প্রথম দিন কি করেছিলাম? প্রথম দিন আমরা চ্যাপ্টার করেছিলাম 2 দিনে এবং আলোচনা করেছিলাম। তারপরে আমরা শব্দার্থ লিখেছিলাম। তারপরের দিন আমরা বাকি যেগুলো আছে সেগুলো করেছিলাম। শুধু প্রশ্ন উত্তরগুলো একটু বড় দেখে আমি ওই দিন আর করিনি, কারণ তোমাদের জন্য বেশি কষ্টদায়ক হয়ে যাবে, তোমাদের উপরে লোড বেশি পড়ে যাবে। সেজন্য আজকে আমরা এই চ্যাপ্টারে শুধু প্রশ্নের উত্তরগুলো করব। আর একটা জিনিস বাকি আছে, সেটা আমি পরে বলবো তোমাদের। তো বন্ধুরা, যেহেতু আমাদের অনলাইনের ক্লাসের জন্য সময়ের গুরুত্ব খুবই বেশি, সেজন্য আমি যে প্রশ্নের উত্তরগুলো সরাসরি বইতে দেওয়া আছে সেগুলো তোমাদেরকে বইতেই নাম্বার দিয়ে দাগাতে বলব। যেগুলো সরাসরি দেয়া নেই, একটু গুছিয়ে লিখতে হবে, সেগুলো বন্ধুরা তোমরা পারবে না। সেগুলোর জন্য আমার সাহায্যের দরকার। আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব, আমি বোর্ডে লিখে দেবো। তোমরা দেখে দেখে, বোর্ড থেকে দেখে দেখে তোমাদের সিডাব্লিউ খাতায় উঠাই নেবা। তো যেগুলো আমরা বইতে দাগাতে পারবো, আমার মনে হয় ওগুলো আগে শেষ করে নিই, তারপরে আমরা লেখার কাজে হাত দিই। বন্ধুরা, তোমরা সবাই বই বের করো, তোমাদের সামনে বই বের করো, তোমাদের কলম হাতে নাও। আমি তোমাদেরকে একটা একটা করে বলবো এবং কোন জায়গায় তোমরা দাগাবা সেই জায়গাতে আমি তোমাদের বলে দিব। তোমরা শুধু নাম্বার দিয়ে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সেটুকু দাগাবা। বই থেকে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মুখস্থ করতে পারবে। লিখতে গেলে তোমরা ছোট মানুষ, অনেকক্ষণ সময় লেগে যাবে। যদি বই থেকে মুখস্থ করো তারপরে আবার হোমওয়ার্ক খাতায় উঠায় নাও, তাহলে কিন্তু তোমাদের লেখাও হয়ে গেল, আবার পড়াও হয়ে গেল। তো এটি হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে 2 নাম্বারে, বাকিগুলো আমাদের পড়া শেষ। এখন এই 2 নাম্বারের ক প্রশ্নটা, বন্ধুরা সবাই বইয়ের দিকে মনোযোগ দাও, সবাই বইয়ের দিকে মনোযোগ দাও। আর আমি কি বলি, আমার দিকেও একটু মনোযোগ রাখবা। কোন দেশকে চিরসবুজের দেশ বলা হয়েছে? কেন বলা হয়েছে? এটি বই থেকে তোমরা সরাসরি লিখতে গেলে গুছাইয়ে লিখতে পারবে না, এজন্য আমি নোটস করেছি। সরাসরি ক্লাস হলে বন্ধুরা তোমাদের আরও সহজ হতো। আমি প্রত্যেককে একটা করে প্রশ্ন উত্তরে ফটোকপি করে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দিতাম। তো যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, সেজন্য আমি বইয়েরগুলো বইতেই দিব
আর যেগুলো একেবারেই না লিখলে না হয় সেগুলো লেখা। 2 নম্বর প্রশ্নের খ কি বলেছে, নদী তীরের গ্রামের একটি ছোট্ট বর্ণনা লিখি। তোমরা আমার সাথে সাথে পাতা উল্টাও। পাতা উল্টায় আমরা যে চ্যাপ্টারে পড়েছিলাম সেখানে প্রথমে আমরা পড়েছিলাম এই যে সবুজ, আমাদের দেশ যে সবুজের সমারোহ, এই সবুজ সম্পর্কে কি ছিল একটা ধারণা দেয়া হয়েছিল। তারপরের পৃষ্ঠায় তোমরা যাও, প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠায় যাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর পৃষ্ঠা থেকে 2 নম্বর পৃষ্ঠায় যাও। গিয়েছো বন্ধুরা? 2 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে বলা হয়েছে যে নদীর একটি বর্ণনা দাও। তো যেহেতু তোমরা ক্লাস 4 অথবা 4র্থ শ্রেণীতে পড়ো, তোমাদের প্রশ্নগুলা একটু বড় করে লিখতে হবে। এর আগে যেমন 2 লাইনে 3 লাইনে লিখেছো, এখন বড় ক্লাসে গিয়েছো, এখন তোমাদের একটু বড় করে লিখতে হবে। তো 2 নম্বর পৃষ্ঠার একদম প্রথমে দেখো, এখান থেকে শুরু হয়েছে, সুনিবিড় ছায়াঘেরা এসব গায়ের পাশ দিয়ে কোথাও বয়ে গেছে ছোট নদী। এর আগে আমি আলোচনা করেছি, আজকে আলোচনা করে সময় নষ্ট করব না। এইখানে একটা দাগ দিয়ে উপরে লিখো হচ্ছে খ। এই যে আমি বইতে দেখো তোমরা কিভাবে আমি দাগিয়েছি, ঠিক এইভাবে তোমরা দাগিয়ে নাও। খ লিখো। এখন নদীর বর্ণনা কত দূর পর্যন্ত? একদম শরতে হেমন্তে নদীর বুকে চর জাগে, চরে গজায় ঘাস বন ও সরবন, সেখানে বাসা বাঁধে নানা রকমের পাখি, কাশ ফুলে সাদা হয়ে থাকে নদীতে। এই যে নদীর তীর পর্যন্ত, এখান থেকে শুরু করলাম। বন্ধুরা তোমরা সবাই আমার বইয়ের দিকে তাকাও। এখান থেকে সুনিবিড় ছায়াঘেরা এসব গায়ের পাশ দিয়ে কোথাও বয়ে গেছে নদী। তাহলে এইটুকু পুরাটাই হচ্ছে নদীর বর্ণনা। এখানে লিখো 2 এর খ, অথবা শুধু খ লিখলেও হবে। শেষ কোন জায়গায় গিয়ে দেখো, সাদা হয়ে থাকে নদী তীর, এই পর্যন্ত হচ্ছে নদীর বর্ণনা। তাহলে আমাদের 2 এর খ তোমরা দাগিয়েছো তো সবাই? বইতে লাগিয়ে নাও। তারপরের প্রশ্ন হচ্ছে গ, এসব দেশের উত্তরাঞ্চলের প্রকৃতি কেমন? মনে আছে আমরা পড়েছিলাম উত্তরাঞ্চল বলে। এই দেখো পৃষ্ঠা নাম্বার 3-এ যাও, 3-এর একদম প্রথমে যাও। এদেশের উত্তরাঞ্চলের প্রকৃতি একটু রুক্ষ। এখান থেকে শুরু করে একদম বাওয়াইয়া গানের সুমধুর সুর, তাদের গলায় শোনা যায় বাওয়াইয়া গানের সুমধুর সুর। এখানে গ দাও, এইখান থেকে শুরু করে তাদের গলায় শোনা যায় বাওয়াইয়া গানের সুর, এখানে গিয়ে শেষ করো। ঠিক আছে? এটা কত গেল? 2 এর গ। এবং প্রশ্নটা কি ছিল খেয়াল রাখবা, দেশের উত্তরাঞ্চলের প্রকৃতি বর্ণনা দাও। এইটুকু লিখলে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে গেল। এইবার আমরা গেলাম হচ্ছে ঘতে। এদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গৌরব বোধ করি কেন? এ প্রশ্নের উত্তরটা বইতে গুছিয়ে লেখা নেই, বিভিন্ন জায়গা থেকে একটু নিয়ে আমাদের গুছিয়ে লিখতে হবে। সুতরাং বন্ধুরা, এটি আমি তোমাদেরকে সাহায্য করব, আমি বোর্ডে লিখে দিব, তোমরা একটু তোমাদের সিডব্লিউ খাতায় লিখে নিবে। উমো, সাগর পাড়ের মানুষ কেমন করে জীবন কাটায়? কোনো দরকার নাই, এটা সরাসরি দেয়া আছে। এই দেখো, দেশের দক্ষিণে রয়েছে, এই যে উপরের প্রশ্নটা গয়ের পরের থেকে শুরু হয়েছে উমো, সুনীল সাগর, এখান থেকে শুরু করে তোমরা এখানে একটা দাগ দাও, দিয়ে উমো লিখো। আর শেষ হলো পৃথিবীর নানা দেশের পর্যটক এখানে বেড়াতে আসে। এই পর্যন্ত হলো সাগর পাড়ের মানুষের বর্ণনা। ঠিক আছে বন্ধুরা, আবার আমি বলতেছি, যেখানে গিয়ে গ শেষ হয়েছিল বাওয়াইয়া গানের সুমধুর সুর, এই পর্যন্ত গ শেষ। ঘটা আমরা লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে। উমোটা তারপর থেকে শুরু। সাগরের বর্ণনা বলতে দেশের দক্ষিণে রয়েছে সুনীল সাগর, এখানে একটা দাগ দাও, এখানে লিখো উমো। শেষ হয়েছে কোন জায়গায় গিয়ে? পৃথিবীর নানা দেশের পর্যটক এখানে বেড়াতে আসে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? সমস্যা হলে কোনো অসুবিধা নেই।
তোমরা বড়দের সাহায্য নিতে পারো, অথবা আমার সাথে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আমাদের নাম্বার প্রশ্ন উত্তর আমরা সরাসরি পেয়ে গেলাম বইতে। কষ্ট করে আর খাতায় লেখা লাগবে না, শুধু হোমওয়ার্ক খাতায় তোমরা নোট করে নিবা। তাহলে তোমাদের লিখলে অনেকটা মুখস্থ এমনিতেই হয়ে যাবে। এইবার আসো চ প্রশ্ন। এটিও আমাদের লিখতে হবে না। সুন্দরবনের একটি ছোট্ট বর্ণনা লিখি। আমরা বইতে পেয়েছি, তোমাদের মনে আছে, আমরা পাঠ পড়েছি, তারপরে আলোচনা করেছি, তখনই আমরা পেয়েছি সুন্দরবন সম্পর্কে। এই যে যেখানে গিয়ে উম্মটা শেষ হলো, তারপরের থেকেই কিন্তু সুন্দরবনের পুরোটাই হচ্ছে সুন্দরবনের বর্ণনা। এখানে চ লিখো, এখানে দাগ দাও। দেশের দক্ষিণ প্রান্তে সাগরের কূল ঘেঁষে সুন্দরবন, এই জায়গাটাতে একটা দাগ দিয়ে লিখো চ। এই বর্ণনাটা শেষ হয়েছে কোথায়? এখানে শেষ হয় নাই, পরবর্তী পৃষ্ঠা 3 থেকে 4-এ যাও। 4-এর এই যে বাওয়ালিরা সুন্দরবনে কাঠ কাটে, মৌয়ালরা সংগ্রহ করে মধু, মনে আছে আমরা আলোচনায় পড়েছিলাম। এই পর্যন্ত হলো চ নাম্বার প্রশ্নের উত্তর। এটুকু লিখলেই সুন্দরবনের পুরো বর্ণনাটা তোমাদের হয়ে গেল। তো তোমরা বইতেই দেখাও, মৌয়ালরা সংগ্রহ করে মধু, এখানে গিয়ে শেষ করার চিহ্নটা দাও। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে গিয়ে প্রশ্নের উত্তর শেষ। 6 নাম্বারে যাও। 6 নাম্বারে বলছে এদেশের পাহাড়ি অঞ্চলের একটি বর্ণনা দাও। আমরা পড়েছিলাম সুন্দরবন ছাড়াও এখানে রয়েছে কি? পাহাড়ি বনাঞ্চল। তোমরা চ যেখানে শেষ হয়েছে তারপরেই সুন্দরবন ছাড়া, এই যে দেখতে পাচ্ছ এখানে সুন্দরবন ছাড়া এদেশে রয়েছে পাহাড়ি বনাঞ্চল, এইখানে একটি দাগ দাও, দিয়ে লিখো ছ। লিখেছ বন্ধুরা? এটি শেষ করবা কোন জায়গায়? এটি শেষ করবা হলো পাহাড়ের গায়ে বন জঙ্গল পরিষ্কার করে, ওই যে জমি চাষ করা হয়, মেয়েরা পিঠে সন্তান ঝুলিয়ে ঘরে বাইরে কাজ করে, এই পর্যন্ত এখানে গিয়ে শেষ করার চিহ্নটি দাও। আর এখানে আরো পাহাড়ি অঞ্চলের অনেক কিছু দেয়া আছে, সেগুলো তোমাদের না লিখলেও হবে। তার পরবর্তী যেগুলো, সেগুলো হচ্ছে কি জানো? সেগুলো হচ্ছে এই পাহাড়ি অঞ্চলের কোথায় কোন লোকজন বাস করে। এটি তোমাদের পাহাড়ি অঞ্চলের বর্ণনা, শুধু এইটুকু লিখলেই হবে। জনগণের কথা যেহেতু বলা হয় নাই, সেহেতু তোমাদের জনগণের কথা লেখার দরকার নেই। পাহাড়ি অঞ্চলের লোকজন কেমন, শুধু এইটুকু চেয়েছে। তো এই বর্ণনাতেই পাহাড়ি অঞ্চলের লোকজন কেমন, তারা কি করে, কিভাবে ঘর তৈরি করে, কিভাবে কাজ করে, কিভাবে জমি চাষ করে, মেয়েরা কিভাবে কাজ করে, এইটুকু হয়ে গেল। আর এইখানে প্রশ্ন আসতে পারে বন্ধুরা যে এইখানে এইটুকুই শেষ কেন, আরো তো পাহাড়ি অঞ্চলের বর্ণনা আছে। তো সেগুলো আসলে ওই যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপজাতিরা বাস করে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য এত লম্বা করার দরকার নাই। এটুকু লিখলেই পাহাড়ি অঞ্চলের লোকজনরা কেমন সেই বর্ণনাটি হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের প্রশ্ন কি হলো? প্রথম প্রশ্নটা আমরা গুছিয়ে লিখবো, খ নাম্বার। আবার তোমরা মিলিয়ে নাও যাতে তোমাদের ভুল না হয়। আমি বই ধরে ধরে আবার বলতেছি যে নদীর বর্ণনা দাও। এটা সুনিবিড় ছায়া ঘেরা এসব গায়ের পাশ দিয়ে এখান থেকে শুরু, শেষ হলো গিয়ে সাদা হয়ে থাকে নদী তীর, এখানে গিয়ে শেষ চিহ্ন, শুরুর চিহ্ন এইদিকে, শেষের চিহ্ন এইদিকে। আমি তোমাদের বোর্ডে একটু দেখিয়ে দেই। শুরুর চিহ্নটা হচ্ছে এইদিকে, শেষের চিহ্নটা হচ্ছে এইদিকে। এইখানে লিখবা ক অথবা খ, মনে করো এটি, এখানে লিখবা খ। যেখানে গিয়ে শেষ হলো সেখানে এইদিকে দেবা, তার মানে তারপরে আর নাই। আর এইদিকে চিহ্ন দিলে মনে হচ্ছে যে ভিতরে যেগুলা আছে সেগুলা সঠিক। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের দাগ দেওয়াটা একটু দেখিয়ে দিলাম। তো খ নাম্বার গেল। তারপরে গতে দেখো, এখানে আর কোনো কিছু লেখা লাগবে না, এত বর্ণনা করার দরকার নেই, নদীর বর্ণনা এতখানি যথেষ্ট। আরো আছে, সেগুলো লিখতে গেলে তোমাদের অনেক লম্বা হয়ে যাবে।
তারপরে হচ্ছে গ নাম্বার। গ নাম্বারে বলছে কি উত্তরাঞ্চলের একটি বর্ণনা দাও প্রকৃতির। সুতরাং আমরা 3 নাম্বার পৃষ্ঠাতে একদম প্রথম থেকে পেয়েছি এদেশের উত্তরাঞ্চলের প্রকৃতির রূপ। এইখানে একটা দাগ দিয়ে এখানে গোল লিখলা, আর শেষ করার চিহ্নটা হলো বাওয়াইয়া গানের সুমধুর সুর পর্যন্ত। তারপরে হচ্ছে সাগরের বর্ণনা দাও, সাগর অঞ্চলের লোকজনের বর্ণনা দাও। এখানে তারপর থেকে যেটা শুরু, দেশের দক্ষিণে রয়েছে সুনীল সাগর, এখান থেকে শুরু করো, উমো দাও, শেষ করো গিয়ে কোন জায়গায় পৃথিবীর নানা দেশের পর্যটক এখানে বেড়াতে আসে, এখানে গিয়ে শেষ। তারপরেরটাই চ, তারপরের লাইন থেকে চতে বলা হয়েছে সুন্দরবনের একটি বর্ণনা দাও। এই পুরাটাই সুন্দরবনের বর্ণনা। এক লাইন চলে গেল 3 নম্বরে না 4 নম্বর পৃষ্ঠায়, এই এক লাইন শেষ হলো মৌয়ালরা সংগ্রহ করে মধু, এখানে গিয়ে শেষ করার চিহ্ন দাও। 6 নম্বরে কি দাঁড়ালো সুন্দরবনের একটি বর্ণনা দাও। সুন্দরবনের বর্ণনা আমরা তারপরের লাইন থেকে শুরু করলাম, সুন্দরবন ছাড়া পাহাড়ি অঞ্চলের বর্ণনা। সুন্দরবন ছাড়া এদেশে রয়েছে পাহাড়ি অঞ্চল, এখান থেকে শুরু করো, শুরু করে একদম শেষে গিয়ে ওই যে মেয়েরা পিঠে সন্তান ঝুলিয়ে ঘরে বাইরে কাজ করে, এখানে গিয়ে শেষ করো। ঠিক আছে? আচ্ছা, এখন দুটি প্রশ্ন আমি বলেছিলাম, ক এবং ঘ, এই দুটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। তোমরা তোমাদের সিডব্লিউ খাতা বের করো, আমি বোর্ডে লিখে দেব, তোমরা তোমাদের সিডব্লিউ খাতাতে লিখবা। তো 2 এর ক নং উত্তর লিখলেই হবে, প্রশ্ন লিখে সময় নষ্ট করছি না। 2 এর ক নং উত্তর তোমরাও এইভাবে লিখবা, প্রশ্ন তো বইতেই দেওয়া আছে। ঠিক আছে? এটা বাবুরা আমি নোট তোমাদের জন্য নোট করেছি, এটা লেখা লাগতো না, সরাসরি ক্লাস হলে আমি তোমাদেরকে ফটোকপি করে দিয়ে দিতাম, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না, সেজন্য আমাকে এখন তোমাদেরকে বোর্ডে লিখে দিয়ে দিতে হবে, এবং তোমাদেরও একটু কষ্ট করতে হবে, তোমাদের এটি হোমওয়ার্ক খাতায় লিখতে হবে। 2 এর ক নং উত্তর। তোমরা ভয় পেও না, আস্তে আস্তে লেখা শুরু করো, আমি তোমাদের সুযোগ দিব লেখার, চিন্তার কোনো কারণ নাই। এখানে প্রশ্নটা কি ছিল, কোন দেশকে চিরসবুজের দেশ বলা হয়েছে? কোন দেশকে চিরসবুজের দেশ বলা হয়েছে? আমরা একদম ফার্স্টেই পড়েছিলাম, চিরসবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। তাহলে আমরা কি লিখব? আমাদের এই বাংলাদেশে বাংলাদেশকে আমাদের, তোমরা লেখা শুরু করো বন্ধুরা, সবাই সিডব্লিউ খাতা এবং কলম বের করেছ। আমাদের এই বাংলাদেশকে আমাদের এই বাংলাদেশকে চিরসবুজের দেশ বলা হয়েছে। ঠিক আছে? একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, এইখানে প্রথম প্রশ্নটাতে 2টি অংশ আছে। বন্ধুরা মন দিয়ে শোনো, যখন একটি প্রশ্নতে 2টি অংশ থাকবে তখন কিন্তু 2টি প্যারায় লিখতে হবে। যদি 3টি অংশ থাকে তাহলে 3টি প্যারায় লিখতে হবে। যদি একটি অংশ থাকে 1 প্যারায় লিখলে কোনো সমস্যা নেই। বড় প্রশ্ন হলে তোমরা প্যারা আলাদা করতে পারো, আর না হলে 1 প্যারায় লিখতে পারো, কোনো সমস্যা নেই।
যেহেতু এখানে বলা হয়েছে কোন দেশকে চিরসবুজের দেশ বলা হয়েছে, আমরা কি লিখলাম, আমাদের এই বাংলাদেশকে চিরসবুজের দেশ বলা হয়েছে। তারপরে বলা হয়েছে কেন বলা হয়েছে, এইটুকু তোমরা অবশ্যই অন্য প্যারায় লিখবা। যেহেতু এখানে দুটি প্রশ্ন একসাথে, সুতরাং অন্য প্যারায় লিখবা। অন্য প্যারা মানে কি, এই যে এখান থেকে শুরু করবা, মিডিল থেকে, ঠিক আছে, মাঝখান থেকে শুরু করবা, আমি যেখানে ডট দিয়েছি। এইবার দেখো, এই যে আমি তোমাদের জন্য নোট করেছি, এটি আমি লিখে দিব, তোমরা দেখে দেখে তোমাদের সিডাব্লিউ খাতায় লিখো। কেন এই দেশকে চিরসবুজের দেশ বলা হচ্ছে, আমি বিভিন্ন জায়গা থেকে গুছিয়ে গুছিয়ে নিয়েছি, তোমরা দেখো। কারণ লিখে একটা কমা দাও, ঠিক আছে। কারণ এদেশের যেদিকে তাকানো যায় শুধু সবুজের সমারোহ। এদেশের যেদিকে, এখন আবার আমি এখানে চলে আসলাম, কোনো অসুবিধা নেই, এখান থেকে আমার পড়া শুরু করবো। এদেশের যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু সবুজের, আমি জায়গা কম দেখে এদিকে চলে গেলাম, অসুবিধা নাই, এইটুকু এখানে থাকলো। সবুজের সমারোহ তোমরা আস্তে আস্তে লিখো, এত কোনো অসুবিধা নেই। এদেশে পাতা সবুজ, এগুলো আমরা বইতে সবই পড়েছি, কিন্তু গুছিয়ে লেখা নেই বলে আমি নোট করে তোমাদেরকে লিখে দিচ্ছি। এদেশের পাতা সবুজ, আর কি সবুজ, পায়ের নিচে নরম ঘাস সবুজ, আমরা পড়েছিলাম না, পায়ের যেদিকেই যাই পায়ের নিচে নরম সবুজ ঘাস, এটাকেই গুছিয়ে লিখতে হবে, পায়ের নিচে নরম ঘাস সবুজ। তারপরে আর কি সবুজ পেয়েছিলাম, ফসলের মাঠ সবুজ। তারপরে বিভিন্ন গাছের ছায়াঘেরা গ্রামগুলো সবুজ। এগুলো আমি তোমাদেরকে আর বুঝিয়ে দেওয়া লাগবে না, কারণ আলোচনার সময় আমি সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই যে ছায়াঘেরা গ্রামগুলো, সেগুলো সব দেখতে সবুজ লাগে না, কারণ আমাদের দেশে গাছপালা বেশি, সেজন্য গ্রামগুলোকেও সবুজ দেখা যায়। বিভিন্ন গাছের ছায়াঘেরা গ্রামগুলো সবুজ। কেন সবুজ সেগুলো আমাদেরকে দেখাতে হবে। বিভিন্ন
ছায়া ঘেরা বলতে কি বোঝায়? গাছের ছায়ায় যে গ্রাম, ছায়া ঘেরা গ্রামগুলো ও সবুজ। বাচ্চারা তোমরা ভয় পেও না বন্ধুরা, একটু বড় প্রশ্ন তো হবেই। তোমরা এখন আরেকটা ক্লাস পেরিয়ে চতুর্থ শ্রেণীতে উঠেছো, তোমাদের প্রশ্নের নাম্বারও বেশি থাকবে, একটু বড় হবে প্রশ্নের উত্তর। এগুলো দেখে ভয়ের কোনো কারণ নেই, কারণ হলো তোমরা এখন আগের চাইতে অনেক দ্রুত লিখতে পারবে। বিভিন্ন ছায়াঘেরা গ্রামগুলো সবুজ। তারপরে আর কি সবুজ? প্রকৃতিতেও রয়েছে সবুজের প্রাধান্যতা। আমাদের যে প্রকৃতি, আমি বলেছিলাম আমাদের প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানেও কিন্তু সবুজের প্রাধান্যতাই বেশি। তাহলে আমরা কি লিখব? প্রকৃতিতেও রয়েছে, প্রকৃতিতে ও রয়েছে সবুজের প্রাধান্যতা। প্রাধান্যতা মানে কি? প্রাধান্যতা মানে হচ্ছে বেশিরভাগই সবুজ। প্রাধান্যতা মানে হচ্ছে বেশিরভাগই সবুজ। এখন আর কি আমরা বলতে পারি এই যে এত কিছু সবুজ, তাহলে কি আমরা বলতে পারি যে তাই বাংলাদেশকে অথবা এই দেশকে বলা হয় সবুজের দেশ? তাহলে আমরা লিখতে পারি তাই, এই যে এইটুকু আবার আরেক পারায় লিখলাম, আমরা শেষ করতেছি। এখানে প্রথম প্রশ্নের উত্তর, তারপরে এইটুকু তো হইল দ্বিতীয় প্রশ্নের উত্তর। একদম শেষে আমরা প্রমাণ করে দিলাম প্রশ্ন উত্তরে কি, যে আমাদের এই 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 সবকিছু সবুজ, এজন্য বাংলাদেশকে বলা হয় চিরসবুজের দেশ। তাই এই দেশকে বলা হয় চির সবুজের দেশ। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদেরকে একটু সময় দিব, যেহেতু একটু বড় প্রশ্ন, তোমরা আমার সাথে সাথে লিখতে পারবে না, কিন্তু তোমরা ভুল করবে না। ভালো করে তোমাদের সিডব্লিউ খাতায় সুন্দর করে এই প্রশ্নের উত্তরটি লিখো। এটি বইয়ে সরাসরি দেয়া নেই, আমাদেরকে গুছিয়ে লিখতে হবে, সেজন্য আমি তোমাদেরকে নোটস করে লিখে দিলাম। তোমরা লিখো, আমি তোমাদেরকে আরেকটু সাহায্য করে আমি বলে যাই, তোমরা লিখো। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে কোন দেশকে চিরসবুজের দেশ বলা হয়? তাহলে আমরা লিখেছি আমাদের এই বাংলাদেশকে চিরসবুজের দেশ বলা হয়েছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে বলছি কেন, কেন চিরসবুজের দেশ বলা হয়েছে? তাহলে যেহেতু কেন বলা হয়েছে, আমাদেরকে দেখিয়ে দিতে হবে কেন বলা হয়েছে। এই জন্য আমি লিখলাম কারণ। এগুলো তোমাদের বুঝলে ভালো হবে, তোমরা নিজে থেকে
বানায় প্রশ্ন উত্তর যখন লিখবা তখনও তোমরা বুঝতে পারবা যে কোথায় কিভাবে কি লিখতে হয়। সুতরাং অন্য পেরাতে গেলাম, কারণ লিখলাম কেন? কারণ বলা হয়েছে কেন, কেনর উত্তরে কিছু লিখতে গেলে কারণ শব্দটা ব্যবহার করলে হবে। কারণ এদেশে যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু সমাজের সমারোহ। এদেশের পাতা সবুজ, পায়ের নিচে নরম ঘাস সবুজ, ফসলের মাঠ সবুজ, বিভিন্ন ছায়াঘেরা গ্রামগুলো সবুজ, প্রকৃতিতেও রয়েছে সবুজের প্রাধান্যতা। তাই এ দেশকে বলা হয় চির সবুজের দেশ। ঠিক আছে বাবুরা, তোমরা লিখতে থাকো। আমি উপরের অংশটা একটু, নিশ্চয় তোমাদের লেখা হয়ে গিয়েছে, উপরের অংশটা একটু মুছে আরেকটা প্রশ্ন আমাদের লিখতে হবে। এই দুটি প্রশ্ন তোমাদের সুবিধার জন্য আমি সবগুলো প্রশ্নই বইতে দাগিয়ে দিলাম। এই সময়ের মধ্যে আমরা যদি লিখতে যাই এতগুলো প্রশ্ন তো লেখাও সম্ভব না, তোমাদের কষ্টও হবে। আবার তোমরা এতগুলো প্রশ্ন একসাথে লিখতে গেলে তোমরা কিন্তু আমি জানি না বললেও যে বিরক্ত। সেই জন্য আমি চাই না আমার কোনো স্টুডেন্ট বিরক্তি নিয়ে পড়াশোনা করুক। আমরা যেটুকু পড়বো হাসতে হাসতে আমরা আনন্দ ফুর্তির মাধ্যমে ক্লাস করব, যাতে আমারও ভালো লাগে তোমাদেরও ভালো লাগে, এটি হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমরা নিচের অংশটা লিখো, আমি উপরের অংশটা, আরেকটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে যেটি, সেটি আমি একটু শুরু করব। আরেকটা প্রশ্ন উত্তর বাকি ছিল আমাদের, সেটি হলো ঘয়ের প্রশ্ন কি ছিল? এদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গৌরববোধ করি কেন? এখানে কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে একটু 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 করে নিয়ে দেখানো হয়েছে যে এদেশে জন্মগ্রহণ করেছি বলে কেন আমরা গৌরববোধ করি। আমরা বলি, এর আগেও আমি বলেছি, যে আমরা বাঙালি জাতি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গৌরব বোধ করি। আমরা বলি যে এই দেশেতে জন্ম মোদের, এই দেশে যেন মরি, তাই না? কারণ আমরা এতটাই প্রাউড ফিল করি এদেশে জন্মগ্রহণ করেছি বলে। আমরা আমাদের দেশকে মনে করি, ওই যে গতদিন আমি বলেছিলাম, এমন দেশটি পাবে না কো, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। আমরা মনে করি যে আমাদের দেশটি সকল দেশের চাইতে সেরা। হয়তোবা সেরা না, কিন্তু আমরা বাঙালিরা আমরা এতটাই গর্ববোধ করি, আমরা মনে করি সব দেশের চাইতে সেরা দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। তো এখানে এটি বলা হয়েছে যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি বলে গর্ববোধ করি কেন। সুতরাং আমাদের প্রথম লাইন লিখতে হবে, এদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গর্ববোধ করি। এটি হচ্ছে 2-এর ঘন উত্তর। তোমাদের যাদের আগেরটি লেখা হয়ে গিয়েছে তোমরা শুরু করতে পারো। 2-এর ঘ নং উত্তর। প্রথম লাইন হবে এদেশে, এখানে তোমরা এইখান থেকে শুরু করবা, এখান থেকে 2 নং প্রশ্নের উত্তর লিখে এই জায়গা থেকে শুরু করবা। এদেশে জন্ম গ্রহণ করেছি বলে আমরা গর্ববোধ
এখন ঠিক আগের প্রশ্নের মতো, যদিও দুটি প্রশ্ন না, কিন্তু এখানে বলা হয়েছে এদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গৌরব বোধ করি কেন। যদিও দুটি প্রশ্ন না, কিন্তু আমরা কি লিখলাম, এদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গর্ববোধ করি। এখন আমাদেরকে দেখাতে হবে কেন গর্ববোধ করি। সুতরাং ঠিক আগের প্রশ্নের মতো অন্য প্যারায় গিয়ে আমরা প্রথমে লিখব কারণ, তারপরে আমরা লিখব যে কেন আমরা গর্ববোধ করি। তো নিশ্চয় বন্ধুরা তোমাদের এতক্ষণে লেখা শেষ। এটি আমি মুছে দিলাম, উপরের প্রশ্নের উত্তর শেষ করার জন্য এটি মুছে দিলাম। তাহলে ঠিক আগের মতো আমরা কি লিখব, কেন গর্ববোধ করি। তাহলে আমরা একটু প্যারা আলাদা করে লিখব, তাহলে এটি আমাদের জন্য সুবিধাজনক হয় এবং এতে করে তোমরা নাম্বারও ভালো পাবে। কারণ একটা কম, কারণ আমি এখন দেখায় দিব যে কেন গৌরববোধ করি, সেজন্য আমি অন্য একটি প্যারায় কারণ দিয়ে আমি লেখা শুরু করি। কারণ এদেশ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। প্রথমেই আমি লিখলাম কারণ এ দেশ অপরূপ, এগুলো আমরা বইতে পেয়েছি সবগুলা, কিন্তু একসাথে করা নাই। অপরূপ, এই জন্য আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রশ্নের উত্তরটা তৈরি করেছি। কারণ এ দেশ অপরূপ কি সৌন্দর্য, একদম প্রথমেই আমরা পাঠের প্রথমেই আমরা পেয়েছি এদেশের প্রকৃতির বর্ণনা, প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এটি আমাদের গর্বের একটি কারণ গেল। তারপরে কি আছে দেখো, ঋতুভেদে এদেশে নানা রূপ ধরে। তারপরে আমাদের ঋতু যেগুলো আছে এটাও প্রকৃতির ভিতরে পড়ে। আমাদের দেশে 6টি ঋতু আছে, এক এক ঋতুতে আমাদের বাংলাদেশ এক এক রকম রূপ ধরে। এটাও কিন্তু আমাদের গর্বের একটি কারণ। এক এক সময়ে এক এক ঋতুতে এক এক রূপ ধরে আমাদের প্রকৃতিকে করে তুলে অপরূপ সৌন্দর্যে ভরপুর করে তোলে। সুতরাং এটিও আমাদের একটি গর্বের বিষয়। অনেক দেশেই ঋতুভেদে এরকম পরিবর্তন আসে না প্রকৃতিতে, যেগুলো দেখতে খুবই সুন্দর। তাহলে কি লিখবো আমরা, ঋতুভেদে এ দেশ নানা রূপে ভরে এই গেল আরেকটা কারণ। তারপরের কারণ, এদেশে রয়েছে ছায়া ঘেরা গ্রাম, সবুজের সমারোহ আর প্রাকৃতিক লীলাভূমি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কেন গর্ববোধ করি, এদেশে রয়েছে ছায়া ঘেরা গ্রাম। এদেশে দেখেছো বন্ধুরা, এগুলো বিভিন্ন জায়গা থেকে নিতে হয়েছে। এদেশে রয়েছে সৌন্দর্যের আর কি কি রয়েছে, যেগুলো দেখলে মানুষের মন একদম আনন্দে ভরে যায়। এদেশে রয়েছে ছায়া ঘেরা গ্রাম,
কমা, তারপরে হচ্ছে সবুজের সমারোহ। আমরা আগের লাইনে যেটি লিখেছিলাম সবুজের সমারোহ, এর আগের প্রশ্নে আমরা এটি লিখেছিলাম সবুজের সমারোহ আরেকটি কমা দাও, সমারোহ, এখানে কমা দেওয়ার দরকার নাই, তারপরে আ অথবা ও লেখা যায়। আর প্রাকৃতিক লীলাভূমি। আমাদের বিভিন্ন জেলায় প্রাকৃতিক লীলাভূমিগুলো রয়েছে, যেগুলো দেখার জন্য বিদেশি পর্যটকরাও আমাদের দেশে সেগুলা ঘুরে ঘুরে দেখে যান। কারণ এগুলো আল্লাহ প্রদত্ত দান, আমরা মানুষের সৃষ্টি করি নাই। বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম প্রাকৃতিক লীলাভূমি রয়েছে, এটিও আমাদের গর্বের একটি কারণ। লীলাভূমি, ঠিক আছে। তারপরে আরো আছে আমাদের, দেখো পাহাড়ি অঞ্চলে রয়েছে বিভিন্ন উপজাতিরা। পাহাড়ি অঞ্চলে এই যে উপজাতিরা রয়েছে এটিও দেখার মতো। এই উপজাতিদের কাজকর্ম পাহাড়ি অঞ্চলে, এই যে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধরনের উপজাতিরা বাস করেন, আমরা পড়েছি। এদের চাল চলন, চলাফেরা, কাজকর্ম, ঘর বাড়ি, সেগুলো কিন্তু বলতে গেলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য। কারণ এগুলো দেখার জন্য পর্যটকরা বিভিন্ন জায়গায় যান এবং ওদের সবকিছু দেখে খুব ভালো লাগে। ওদের সাথে আমি আগের দিনও বলেছি যে আমাদের সমতল ভূমির মানুষের সাথে ওদের কোনো মিল নেই। ওরা একটু আলাদা আলাদা সত্তা নিয়ে, জাতিসত্তা নিয়ে ওরা বসবাস করে, সেটিও কিন্তু আমাদের একটি গর্বের কারণ। পাহাড়ি অঞ্চলে রয়েছে পাহাড়ি অঞ্চলে রয়েছে বিভিন্ন, আমরা পড়েছি সিলেট অঞ্চলে একরকম, উত্তরবঙ্গে সাঁওতালরা থাকে, তারপরে চট্টগ্রামের রাঙ্গামাটি, তারপরে বান্দরবন, এই সমস্ত এলাকায় অন্য উপজাতিরা বাস করে। বিভিন্ন গেল। তারপরে আরো আছে আমাদের, আমরা কি পেয়েছিলাম যে আমাদের দুইটা পক্ষ, কখনো আমরা বলি অমাবস্যা, কখনো জ্যোৎস্না পড়ে রাতে। যখন জ্যোৎস্না পড়ে তখন একদম পুরো রাত মনে হয় না, জ্যোৎস্নার আলোতে একদম মনে হয় যেন আবছা অন্ধকারের মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়। আর যখন অমাবস্যা হয় তখন একদম কালো অন্ধকার করে পুরো প্রকৃতিটাকে একদম অন্ধকারময় করে দিবে। তাহলে আমরা কি পেলাম? আমাদের আরেকটা জিনিস সুন্দর, সেটি হচ্ছে কখনো জ্যোৎস্না ঝরে, কখনো রাতে জ্যোৎস্না
ঝরে ঝরে কখনো অমাবস্যা কখনো অমাবস্যায় কখনো জ্যোৎস্নায় ঝরে কখনো অমাবস্যা অন্ধকার করে তুলে রাতের প্রকৃতিকে। ঠিক আছে, অন্ধকার করে তুলে রাতের প্রকৃতিকে। কখনো তোমরা দেখতে পেয়েছো জ্যোৎস্না থাকে তখন অন্ধকার হয় না রাত, আর যখন অমাবস্যা থাকে তখন একদম রাতের অন্ধকার এত বেশি নিবিড় অন্ধকার পড়ে যে আমাদের প্রকৃতি একদম অন্ধকার হয়ে যায়, কিছুই দেখতে পাওয়া যায় না। তাছাড়া রয়েছে বহু নদী সাগর ও বনাঞ্চল। এই সবকিছু মিলে এ দেশকে বলা হয়েছে রূপময় দেশ। আমি উপরে লিখি, নিচে দেখা যায় না। উপরের কিছু অংশ, এটি শেষ হয়নি, আমি উপরে কিছু অংশ মুছে দিলাম। নিশ্চয় বন্ধুরা তোমাদের উপরের অংশ লেখা হয়ে গিয়েছে। যেহেতু আমার বোর্ডে নিচে লিখলে দেখা যায় না, এই জন্য আমি উপরের অংশটা মুছলাম। এখন আমি শেষ করব এই উপরে নিয়ে। সবকিছু মিলে দেশকে বলা হয়েছে রূপময় দেশ। তাই আমরা গৌরব বোধ করি। তাহলে কি দেখা যাচ্ছে, এই যে এখান থেকে এখান এই হয়েছে পর্যন্ত লিখে তোমরা
এইদিকে উপরের দিকে গিয়ে এদিকে আমি যেতে পারছি না, এখানে চলে আসবো। আমি আবার বলছি এই সব কিছু মিলে দেশকে বলা হয়েছে রূপময় দেশ, তাই আমরা গৌরব বোধ করি। কি জন্য গৌরব বোধ করি? ওই যে প্রথমেই লিখেছিলাম যে এদেশে জন্মগ্রহণ করেছি বলে আমরা গর্ববোধ করি অথবা গৌরব বোধ করি। তাহলে এই প্রশ্নের উত্তর এখানেই শেষ। যেহেতু প্রশ্নের উত্তর একটু লম্বা, এই জন্য আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি। তোমরা যদি লেখা শেষ না হয়, এটুকু লেখার পরে আমি বারবার বলছি তোমরা এখানে চলে যাবে। এ দেশকে বলা হয়েছে রূপময় দেশ, তাই আমরা গৌরব বোধ করি। এই যে আমরা বিভিন্ন কারণ দেখলাম, এই কারণে এই দেশে জন্মেছি বলে আমরা গর্ববোধ করি। ঠিক আছে বন্ধুরা, যেহেতু প্রশ্নের উত্তর একটু লম্বা, আমি আগের দিন বলেছিলাম যে আমি প্রশ্ন উত্তরগুলো আজকে লেখাবো না, কারণ তোমাদের জন্য একটু বেশি চাপ পড়ে যাবে। তো আজকে শুধু প্রশ্ন উত্তরই আমরা করলাম, আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আমি দুঃখিত তোমাদের কাছে, গত ক্লাসে আমার বিশেষ্য বিশেষণের একটু অংশ রেকর্ড হয় নাই, ওই অংশটা আমি পরবর্তীতে যে কোনো দিন তোমাদেরকে ঢুকিয়ে দিয়ে দিই। কোনো অসুবিধা নেই। এই চ্যাপ্টার আমাদের এখনকার মতো, আজকের মতো আমাদের এই চ্যাপ্টার শেষ। যেটুকু আমার রেকর্ডে উঠে নাই, ভিডিওতে তোমরা দেখতে পাও নাই, সেটুকু আমি অন্য যে কোনো সময় সুযোগ করে তোমাদের দিয়ে দেবো। তাহলে কি হলো দেখেছো, আমরা এত বড় একটা চ্যাপ্টার কি সুন্দর অনায়াসে শেষ করে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের লেখা নিশ্চয় শেষ। আজকের মতো আমি বোর্ড মুছবো না, তোমরা লিখতে থাকো, তার মধ্য দিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আর সময় নষ্ট করবো না তোমাদের। এখন তোমরা পড়া থেকে উঠে অবশ্যই কিছুক্ষণ খেলবা, তাহলে তোমাদের মাথা পরিষ্কার হয়ে যাবে। আর এই দুইটা প্রশ্নের উত্তর আমি এখানে লিখে দিচ্ছি, CW to HW। এখানে তোমরা, এটি তোমাদের হোমওয়ার্ক। এই দুইটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই নোট খাতায় উঠাবা, আর বাকি যেগুলো সেগুলো তোমরা নোট খাতায় উঠালেও হবে, আবার বই থেকে পড়লেও হবে। কিন্তু যদি তোমরা নোট খাতায় তুলে ফেলো তাহলে তোমাদের একবার লেখা হয়ে যাবে, একবার লেখা মানে 10 বার পড়াশোনা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। তো আশা রাখি আগামী ক্লাস পর্যন্ত আমাদের যে মহামারী যাচ্ছে সেই মহামারীর মধ্য দিয়ে তোমরা সুস্থ থাকো। সবাই আমাদের যে যেখানে আছে সবাই যাতে সুস্থ থাকে। চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, সুস্থ রাখেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো এবং মন দিয়ে যে চ্যাপ্টারটি আমরা শেষ করলাম সেই চ্যাপ্টারটি তোমরা পড়ে শেষ করবে। তাহলে তোমাদের পড়া জমে থাকবে না, ভবিষ্যতে তোমাদের কষ্ট হবে না, আর আমার কষ্টটাও সার্থক। তো ঠিক আছে বন্ধুরা, এখন কি আমি আস্তে আস্তে বোর্ড মুছতে পারি? তোমরা লেখা শেষ করে নাও, আমি আস্তে আস্তে বোর্ড মুছছি। বুঝি? আমি নিচের থেকে মোছা শুরু করলাম।